একটা ফুল দিয়ে সাজানো ঘরে ইশরাকে বসিয়ে দিয়ে চলে গেল তার ননদিনী আদ্রতা। ইশরা বসে আছে, খুব অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে। কেন এমনটা হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন আজকে নিজের বড় বোনের স্বামী হতে যাচ্ছিল সে এখন নিজের স্বামী? ফ্ল্যাশব্যাক। মিশরা আপুর আজ বিয়ে। আমি সবসময় চাইতাম আমার আপুর যে বর হবে সে আমাকে তার ছোট বোনের মতো আদর করবে। আমার তো কোনো ভাই নেই, সেই হবে আমার আপন ভাইয়ের মতো ভাই। আজ আমি ভীষণ খুশি, কারণ আমার আপুর বর হবে আদ্র চৌধুরী। এসি প্রোডাকশনের ওনার, সে আমার বস, আমাকে অনেক ভালো জানে। কখনো আমাকে বকা বা ধমক দিয়ে কথা বলেনি। সে আমার জিজু হবে, আমাকে ছোট বোনের মতো আদর করবে। আদ্র স্যার অনেক ভালো একজন মানুষ, কিন্তু অফিসের অনেকজন বলে স্যার নাকি অনেক রাগী। গত 1 বছর 6 মাস ধরে আদ্র স্যারকে আমি চিনি। যদিও স্যারের সাথে আমার কথা বলার বা কাজ করার সময় মাত্র 3 মাস, কিন্তু কখনো আদ্র স্যারকে আমি রেগে কথা বলতে দেখিনি। হঠাৎ আপু, আব্বু, আম্মু আর আমাকে তার রুমে ডেকে পাঠায়। আমরা রুমে যাওয়ার পর মিশরা আপু, আমি এ বিয়ে করতে পারবো না আব্বু। আমি আদিলকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। প্লিজ আব্বু আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আম্মু, শেষবো কি বলছিস তুই? মিশরা, ছেলের বাড়ির সবাই চলে এসেছে আর তুই এখন এই কথা বলছিস? আমরা তাদের কাছে গিয়ে কি বলবো? আমাদের মানসম্মানের কথা একবারও ভাবলি না। আর এতদিন তোর ভালোবাসা কোথায় ছিল শুনি? তোর অনুমতি নিয়েই তো আমরা এ বিয়ে ঠিক করেছি। আব্বুস, মিশরা, তুই আদিলকে বিয়ে করতে চাস তাই তো? মিশরা মাথা নিচু করে। আব্বুস, আচ্ছা বেশ, তাই হবে। আম্মু, শুনলেই হলো তুমি আদিলের সাথে ওর বিয়ে দিবে? কি জবাব দিবে শুনি তুমি আদ্র আর ওর পরিবারকে? আব্বু আম্মুর কথার কোনো জবাব না দিয়ে আমাকে বলল স্যারকে আর তার আব্বুকে ডেকে আনতে। আহনাফ চৌধুরী, আদ্র স্যারের আব্বু, আর আদ্র স্যার এলো। আহনাফ চৌধুরী, কি হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আব্বুকে উদ্দেশ্য করে। আব্বু আদ্র স্যারের এক হাত আর আহনাফ আঙ্কেলের এক হাত মুঠোবন্দি করে বলল, আব্বুস, আমাকে ক্ষমা করে দিবেন। এই বিয়ে হবে না। আদ্র হবে না মানে? আব্বুস, হ্যাঁ বাবা, এই বিয়ে হবে না। মিশরা আদিল নামে একটা ছেলেকে ভালোবাসে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি এটা তোমার সাথে অন্যায় করা হচ্ছে। আব্বুর এমন কাকুতিমিনতি দেখে খুব খারাপ লাগছে। আপুর ওপর খুব রাগ হচ্ছে। কেন এমনটা করতে গেল? ও যেহেতু আদিল ভাইয়াকে ভালোবাসে, তবে কেন স্যারকে বিয়ে করতে রাজি হলো? ওর জন্য এখন আব্বুকে কত মিনতি করতে হচ্ছে। আহনাফ চৌধুরী আর ইমতিয়াজ আহমেদ, ইশরার আব্বু, কি করছেন আপনি? মিশরা যে অন্য কাউকে ভালোবাসে এটা বলে ভালো করেছে। না হলে 3টা ফুলের মতো জীবন নষ্ট হয়ে যেত। আমার ছেলেটা হয়তো ওর সাংসারিক জীবনে খুশি হতে পারত না। মিশরা মা, তুমি সত্যিটা বলে ভালো করেছ। তবে এটা তোমার অনেক আগে বলা উচিত ছিল। মাথায় হাত বুলিয়ে, চল আদ্র নিচে যাই। আহনাফ আঙ্কেলের কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তারপর আপুকে রেখে আমরা সবাই নিচে চলে গেলাম। আদিল ভাইয়ার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলেই আজই মিশরা আপুর আর আদিল ভাইয়ার বিয়ে হয়ে যাবে। আদ্র ইমতিয়াজ আহমেদের কাছে গিয়ে বলল, আদ্রই মানে আঙ্কেল, আপনাকে একটা কথা বলার ছিল। ইমতিয়াজ আহমেদও, হ্যাঁ বাবা বলো। আদ্র আঙ্কেল, আপনারা যদি রাজি থাকেন তবে আমি ইশরাকে বিয়ে করতে চাই। ইমতিয়াজ আহমেদ, দেখো বাবা, সবার জীবনে পছন্দ অপছন্দ থাকে। ইশরার কাউকে পছন্দ আছে কিনা তা জানি না। এখন তোমাকে যদি ইশরা বিয়ে করতে রাজি হয় তবে আমাদের কোনো আপত্তি নেই।
আদ্র আমি কি ইশরার সাথে কথা বলতে পারি? ইমতিয়াজ আহমেদ ওহম। স্যার আমার সাথে কথা বলবে সেজন্য আমাকে ডেকে পাঠিয়েছে। আমি গিয়ে বললাম ইশরা সরি স্যার, আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা কেউ জানতাম না আপুর আর আদিল ভাইয়ার বিষয়ে। আপনার সাথে যা হয়েছে খুব অন্যায় হয়েছে, প্লিজ স্যার ক্ষমা করে দিবেন। আদ্র ইশরার কথা জবাব না দিয়ে বলল, আদ্র বিয়ে করবে আমায়? ইশরাহ মানে অবাক হয়ে, আদ্র বিয়ে করবে আমায়? ইশরা স্যার আপনি এইসব কি বলছেন? আমি আপনাকে আমার স্যার ছাড়া কিছু ভাবি না। আপনার জন্য আমার কোনো অনুভূতি নেই। আদ্র অনুভব করলে অনুভূতি হয়। একদিন তুমি আমাকে অনুভব করতে পারবে। ইশরা স্যার। আদ্র দেখো ইশরা, আমার আত্মীয় স্বজনরা যখন জানতে পারবে যে আদ্র চৌধুরী বিয়ের দিন তার হবু বউ তাকে রিজেক্ট করে দিয়েছে, তখন তারা আমাকে কোনো চোখে দেখবে? কি ভাববে? তাছাড়া আমার বিজনেসের দিকটা একটু ভাবো প্লিজ। ইশরা কিন্তু স্যার। আদ্র প্লিজ ইশরা। করুণ চোখে। স্যারকে কিছু বলতে পারলাম না, কারণ স্যার কোনো কথা ভুল বলেননি। আমার আপুর জন্যই এমনটা হলো। কি করব কিছু বুঝতে পারছিলাম না। অবশেষে আপুর দায় এড়াতে বাধ্য হয়ে বিয়েটা করতে হলো আমাকে। বর্তমান কিভাবে কাটাবো সারা জীবন? বড় বোনের করা ভুলটা কি তার জীবনে অভিশাপ নিয়ে আসবে? তোমার করা ভুলের মাসুল আমাকে সারা জীবন দিতে হবে? এর জন্য দায়ী থাকবে তুমি মিশরা আপু। শুধু তুমিই দায়ী থাকবে। জানি না স্যার আমার সাথে কি করবে। এসব ভাবতে ভাবতে ইশরা কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। হঠাৎ কারো টানে বিছানা থেকে নিচে পড়ে গেল ইশরা। তাকিয়ে দেখে আদ্র। প্রচণ্ড কাঁপছে ইশরা, কারণ হঠাৎ টেনে তোলায় ইশরা খুব ভয় পেয়েছে। ভয় পেলেই ইশরা কাঁপতে থাকে। এটা ছোটবেলা থেকেই। আদ্র ইশরার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে, তারপর ওর ডান হাত দিয়ে ইশরার গাল জোরে চেপে ধরে। আদ্র কি ভেবেছিস তোর বোন আমাকে ধোঁকা দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবে, আর আমি তার মাথায় হাত দিয়ে সুখে থাকার কথা বলবো? তোর বোনের প্রতিটা ভুলের মাসুল তোকে দিতে হবে। মিস ইশরা ওপস সরি মিসেস আদ্র চৌধুরী। মুখ থেকে হাত সরিয়ে নিল। ইশরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও কোনো আদ্রকে দেখছে? এই আদ্রকে তো ও চিনে না। এই কি সেই ভয়ঙ্কর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আদ্র? নিজেকে সামলে বলল, ইশরা তাহলে আমাকে কেন বিয়ে করেছেন? আদ্র প্রতিশোধ নেয়ার জন্য। ইশরাহ মানে? আদ্র তোর বোনের করা ভুলের প্রতিশোধের জন্য। আদ্র চৌধুরীকে রিজেক্ট করেছে তোর বোন, তার শাস্তি তো তোকেই পেতে হবে। ইশরা দেখুন আপু আপনাকে রিজেক্ট যদি না করত তবে আপনাদের বিয়ে হয়ে যেত। বিয়ের পর যদি আপু আদিল ভাইয়ার সাথে পালিয়ে যেত তখন আপনার কি হতো? আদ্র দাঁড়িয়ে যায়। তার সাথে ইশরাও দাঁড়িয়ে যায়। ইশরাও তখন সবাই বলতো আদ্র চৌধুরীর বউ একটা ছেলের সাথে পালিয়ে গেছে। এত টাকা সত্ত্বে কেন পালিয়ে গেল আদ্র চৌধুরীর বউ? কি এমন চেয়েছিল আদ্র চৌধুরী তার বউকে দিতে পারল না, সে কারণে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। আদ্র চুপচাপ রাগে ফোসফোস করছে। ইশরাহ আমি বলবো আপু আপনাকে রিজেক্ট করে ভালো করেছে, আর বাসার সবাইকে আদিল ভাইয়ার ব্যাপারে বলে ভালো করেছে। না হলে আপুকে গুমরে গুমরে সারা জীবন কাটাতে হতো। আদ্র রেগে গিয়ে ইশরার হাত বেঁকিয়ে পিছনে নিয়ে যায়, আর জোরে মোচড় দিয়ে বলল, আদ্র আমাকে রিজেক্ট করে ভালো করেছে তাই না? তোর বোনের করা ভুলের শাস্তি তুই পাবি। আজ এখন থেকে তোর জীবনের অধপতনের শুরু। তোর সাথে এমন কিছু হবে যে তুই আশা করতে পারবি না।
বলেই জোরে ধাক্কা দিয়ে বেলকনিতে ফেলে দেয়। বেলকনির দেয়ালের সাথে কপালে আঘাত পায় ইশরা। কপালে হাত দিয়ে অনুভব করে তরল পদার্থ কিছু। আলোতে এনে দেখে রক্ত, অনেক রক্ত। হাত দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। একটা টোকা দিলে হয়তো এখনই গলগল করে রক্ত পড়বে। আদ্রর সেদিকে কোনো খেয়াল নেই। সে তার প্রতিশোধ নিতে ব্যাকুল হয়ে পড়েছে। আদ্রই শোন, এখন থেকে প্রতিদিন তুই এখানে থাকবি। আমার রুমে যাতে তোকে ভুলেও না দেখি, মনে রাখিস কথাটা। বলেই আদ্র বেলকনি থেকে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেলকনি আর রুমের লাইট অফ করে বিছানায় ঘুম মশগুল হয়ে গেল। আর ইশরা মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে। হাত দুটো নাড়াচাড়া করার শক্তি নেই। শীতে রীতিমতো কাঁপছেও। তার ওপর অচেনা জায়গা, আর কোনো আলোর চিহ্ন নেই। ভয় একসময় অজ্ঞান হয়ে যায় ইশরা। সকালে কারো দরজা ধাক্কায় ঘুম ভেঙে যায় আদ্রর। এত সকালে কে এলো? হুট করে মনে পড়ে যায় ইশরা তো বেলকনিতে, যদি কেউ দেখে ফেলে তবে কি হবে? কারো দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে যায় আদ্রর। এত সকালে কে এলো? হুট করে মনে পড়ে যায় ইশরা তো বেলকনিতে, যদি দেখে ফেলে তবে কি হবে? ভাবনায় পড়ে গেল আদ্র। আবার দরজা ধাক্কা দিল। দরজা না খুলে মনে সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল, আদ্র, আমি? শব্দটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আদ্র। তারপর দরজাটা হালকা ফাঁক করে মাথা বের করল। আদ্রয় তো সকালে এখানে কি? আদ্রতাস্কাল আর নেই ভাইয়া, 8টা বেজেছে। আদ্র সকাল 8টা বেজে গেছে? আদ্রতা, হ্যাঁ, এবার একটু সরে দাঁড়া, ভাবির কাছে যাব। আদ্র, কোনোভাবেই আদ্রতাকে রুমে ঢুকতে দেয়া যাবে না। ওর কাছে কেন? আদ্রতা, আম্মু তোদের নিচে ডাকছে। শুনেছি, সেবার সরে দাঁড়া। সব কথা কি তোর শুনতে হবে? আদ্র, তুই নিচে যা, আমি ওকে ডেকে তুলে দিচ্ছি। আদ্রতা, কি প্রেম হু, বলেই চলে গেল। আদ্র রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর বেলকনিতে গিয়ে দেখল ইশরা ফ্লোরে অচেতন, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আদ্র ইশরাকে কোলে নিয়ে বাথরুমে গেল। তারপর ঠান্ডা পানি ভর্তি বাথটাবে ইশরাকে ফেলে দিয়ে চলে গেল। ইশরার নাক কান দিয়ে ঠান্ডা পানি ঢুকছে। জ্ঞান ফিরল ওর। জ্ঞান ফেরার পর ইশরা নিজেকে বাথটাবে আবিষ্কার করল, আর ওর মোটেও ভুল হল না। কাজটি কার? বাথটাব থেকে উঠে ইশরা রুমে চলে গেল। সারা শরীর ভিজে একাকার হয়ে গেছে। আদ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আদ্রর ফুপু বলল, আদ্রর ফুপু, তুই একা কেন? ইশরা কোথায়? আনিশা, গিয়ে দেখো, হয়তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে মহারানী। বাপের বাড়ি তো এরকম সজ্জিত বিছানা পায়নি। আনিশা আদ্রর বড় মামার মেয়ে। আনিশার কথায় কেউ কোনো উত্তর দিল না। আদ্রর আম্মু শাড়ি অর্নামেন্টস নিয়ে বলল, আদ্রর আম্মু, ইশরাকে গিয়ে শাড়ি অর্নামেন্টস দিয়ে এসো। আনিশা এবং আদ্রতাকে উদ্দেশ্য করে। ওরা আদ্রর রুমে গিয়ে দেখে ইশরা ফ্লোরে এক কোণে হাঁটু গেড়ে শাড়ি পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে। আদ্রতা খেয়াল করল ইশরা বারবার কেঁপে উঠছে। আদ্রতা, ভাবি, তুমি এখানে এভাবে বসে আছো কেন? আদ্রতাকে দেখে ইশরা দাঁড়িয়ে গেল। আদ্রতায়, কি তোমার শাড়ি ভেজা কেন? এই অবস্থা হলো কি করে? ইশরা ফ্রেশ হওয়ার সময় ভুলবশত শাওয়ার অন হয়ে যায়। আর তাতেই ভিজে গেছি। এই বাড়িতে আসার সময় কোনো ড্রেস নিয়ে আসা হয়নি, তাই চেঞ্জ করতে পারিনি। আদ্রতা, আমরা যদি না আসতাম তবে তো জানতেও পারতাম না। একবার কাউকে বলতে পারতে। আচ্ছা, এখন এটা পরে এসো, শাড়ি দিয়ে। ইশরা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আদ্রতা, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গিয়ে শাড়িটা পরে এসো, নয়তো ঠান্ডা লেগে যাবে। ইশরা হাসলে, আমি শাড়ি পরতে পারি না। মাথা নিচু করে।
আনিশা, তা শুধু কি বড় বোনের স্বামীকে নিজের স্বামী বানানো ছাড়া আর কিছুই পারো না? বাপমা দেখছি শুধু কেড়ে নিতে শিখিয়েছে, কাজের কাজ কিছু শিখায়নি। আদ্রতা, তোর ভাবিকে একটু চোখে চোখে রাখিস। কবে যেন অর্নামেন্টস বাপের বাড়ি দিয়ে বলবে আমি কিছু জানি না। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। যত সব ন্যাকা, বলেই চলে গেল। আদ্রতা, আনিশা আপু চলে গেল। আচ্ছা ভাবি, তুমি থাকো, আমি ফুপুকে ডেকে নিয়ে আসি। আদ্রতা চলে যাওয়ার পর ইশরা ওয়াশরুমে কাঁদতে লাগল। ইশরা, কেন করলি আপু এমনটা? তুই যদি আগেই বলে দিতি তাহলে হয়তো স্যার কিংবা স্যারের পরিবারের কোনো সদস্য এমন ব্যবহারটা করত না। এবার তুই খুশি তো? তোর আর স্যারের মাঝে টেনে এনে খুব সুখে রেখেছিস আমাকে। জানিস আজ আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমার জন্য না, তাদের জন্য, যাদের একটু আগে বলে গেল আমাকে মানুষ করতে, আমাকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। জানিস তো তুই যেই কষ্টটা তাদের দিয়েছিস, তারপর আমার সাথে ঘটে যাওয়া কাহিনী বলতে পারবো না। কি করব, আমি যে এমন জীবন চাইনি। কাঁদতে কাঁদতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদ্রর ফুপু বিছানায় বসে আছে। তিনি ইশরাকে দেখে হাসি মুখে শাড়ি পরিয়ে দিল, ওকে সম্পূর্ণ রেডি করে নিচে নিয়ে গেল। আনিশা হেসে গেছে আপনাদের বৌমা, ইশরাকে দেখিয়ে। তারপর ওরা সবাই ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার জন্য বসল। হঠাৎ করেই আহনাফ চৌধুরীর নজর যায় ইশরার দিকে। আহনাফ চৌধুরী, তোমার কপালে কি হয়েছে? সবার নজর এখন ইশরার দিকে। আদ্রর ফুপুস্থন খেয়াল করেছিলাম, জিজ্ঞাসা করব ভেবে আর করা হয়নি। আদ্রর আম্মুস, চুপ করে আছো কেন বলো? সবার কথা শুনে আদ্র খাওয়া বন্ধ করে দেয়। যদি বলে দেয় তাহলে আব্বু তো আমাকে বকবে। এখন কি হবে? আনিশা, হারে তোমরা এমন হাইপার হয়ে যাচ্ছ কেন? সামান্য একটুই তো, হয়তো কোথাও বাড়ি টাড়ি খেয়েছে। ইশরা, হ্যাঁ আপু ঠিক বলেছে, আমি ওয়াশরুমে যাওয়ার সময় দেয়ালে আঘাত পেয়ে এমনটা হয়ে গেছে। সামান্যই, ঘাবড়ানোর কিছু নেই। আদ্র একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আনিশার সেই চলাফেরা করার সময় কোনো হুঁশ থাকে না। এখন যে কেউ দেখলে বলবে নতুন বউকে আমরা টর্চার করেছি। যত সব খাবার টেবিল থেকে উঠে চলে গেল। আহনাফ চৌধুরী, ইশরা মা, তোর সাথে আমার কিছু কথা আছে, খেয়ে একটু রুমে আসিস তো, বলেই আদ্রর আব্বু চলে গেল। আদ্রর আম্মুসহ অনেকে চলে গেল, শুধু ফুপু আর আদ্রতা বাদে। আদ্রর ফুপুস, তুই কিছু মনে করিস না। আনিশা, এই রকমই। আদ্রতা ভাবি, তুমি খুব কষ্ট পেয়েছ তাই না? ইশরাহ, না কোনো কষ্ট পাইনি। আদ্রতা, সেটা তোমার না বলা কথার ভাজেই খুঁজে পেয়েছি। চলে গেল। আদ্রর ফুপুস, জানিস তো ইশরা, মানুষ মুখে যাই বলুক না কেন, চোখ কখনো মিথ্যে বলে না। পৃথিবীর সব মায়েরা সন্তানের লুকিয়ে রাখা মিথ্যে কথাগুলো বুঝতে পারে। আদ্রর ফুপু ইশরার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। ইশরা একটা দীর্ঘশ্বাস ফেলে আদ্রর আব্বুর রুমের দিকে গেল। ইশরা রুমে প্রবেশ করার আগেই আহনাফ চৌধুরী বলল, আহনাফ চৌধুরী, আমি যদি তোর বাবা হতাম তবে কি আজ মিথ্যে কথা বলতে পারতি? ইশরা চুপ করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আহনাফ চৌধুরী, আদ্র করেছে তাই না? ইশরা, আহনাফ চৌধুরীও, জানিস মানুষ যতটা নীরব থাকে, নীরবতা তার চেয়ে দ্বিগুণ কথা বলে। দুর্বলতা প্রকাশ করতে নেই। জীবনটা কোনো নাট্যমঞ্চ না, কিন্তু বাস্তবতা তার নাট্যমঞ্চে প্রকাশিত এক নাটক। জীবনটাকে জলসার সিরিয়ালের মতো না ভেবে হাল ধরো, রুখে দাঁড়াও। ইশরা এবারও কিছু বলল না। কি বলবে, কার বিরুদ্ধে বলবে? ওর অভিযোগগুলো তো শুধু ওর বিবেকের উপর। আহনাফ চৌধুরী ওর কপালে মলম লাগিয়ে দিল। আজ রিসেপশন, তাই বেন্ডেজ করল না। রিসেপশন, তাই ইশরাকে পুতুলের মতো করে সাজিয়ে সবার সামনে বসিয়ে রেখেছে। ইশরার পরিবার, আত্মীয়স্বজন সবাই চলে এসেছে।
ইমতিয়াজ আহমেদ ইশরার কাছে গিয়ে, ইমতিয়াজ আহমেদও তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ইশরাহ কেমন দেখাচ্ছে? ইমতিয়াজ আহমেদর চোখ মুখ ফুলে গেছে, মনে হচ্ছে অনেক কেঁদেছ। সব ঠিক আছে তো? ইশরা, সব ঠিক আছে আব্বু। আম্মু কোথায়? আম্মুকে যে দেখছি না। ইমতিয়াজ আহমেদর শরীরটা ভালো নেই তাই আসেনি। আচ্ছা, আমি তোর শ্বশুরের সাথে কথা বলে আসছি। ইশরা বুঝতে পারল গতকালের ব্যাপারটা নিয়ে আম্মু চিন্তা করাই আজ আম্মু অসুস্থ হয়ে গেছে। আর আব্বু সতর্কতার সাথে সেটা এড়িয়ে গেল। হঠাৎ কোথা থেকে যেন আর্দ্রতা এসে বলল তারা পিক তুলবে। ফটোগ্রাফার পিক তুলতে শুরু করে দিল। বিভিন্ন ধরনের পোজ দিয়ে পিক তুলল। ইশরা কাছে এটা অনেক বিরক্ত লাগছে। এমনিতেও আম্মুকে নিয়ে টেনশনে আছে, তার উপর শুধু পিক আর পিক। আর্দ্রতা ভাবি এখন কাপল পিক তুলতে হবে। ইশরা উফ, ও কি বুঝতে পারছে না আমার বিরক্ত লাগছে? ওই ভিলেনটা এলেই তো আমাকে আবার আর্দ্রতা কাপল তুলে কি হবে? আর্দ্রতা কাপল পিক তুলে ফ্রেমে বাঁধিয়ে রেখে দিব। তারপর আমার জান্টুসু মান্টুস মানে তোমাদের সন্তানদের দেখাবো। ইশরা, সন্তানদের মানে কয়টা সন্তান? আর্দ্রতার মাথা ঠিক আছে, শোনো না। আর্দ্রতা নো এক্সকিউজ, আমি ভাইয়াকে নিয়ে আসছি, ওয়েট। আর্দ্রতা চলে গেল। আর্দ্র একা বসে বসে ভাবছে কিভাবে ইশরাকে টর্চার করবে, ওর জীবনটা কিভাবে নরক করে তুলবে। আর্দ্র চৌধুরীর ইগোকে হার্ট করেছে ওর বোন, তার শাস্তি তো পেতেই হবে। মিসেস আর্দ্র চৌধুরী। নীল, কিরে কি ভাবছিস? নীল আর্দ্রর বন্ধু। আর্দ্র কিছু না। নীল বুঝি যার ঘরে এমন সুন্দরী বউ আছে সে কি ভাবতে পারে? তবে কি জানিস মিশ্রা তোকে রিজেক্ট করে ভালো করেছে, যার বিনিময়ে তুই একটা হুড়পড়ি পেয়েছিস। আর্দ্র চোখ গরম করে নীলের দিকে তাকালো। নীল কিছুটা ভরকে গেল আর সেখান থেকে চলে গেল। আর্দ্রতা ভাইয়া, তুই এখানে? সেই কখন থেকে খুঁজছি তোকে। আয় চল। আর্দ্র কোথায়? আর্দ্রতা এখন কাপল পিক তুলতে হবে তো চলো। টানতে টানতে। আর্দ্র, আমি কোনো কাপল পিক তুলতে পারবো না। আর্দ্রতা রাগী ভাব নিয়ে তাকালো আর্দ্রর দিকে। আর্দ্র ভদ্র ছেলের মতো গিয়ে এক প্রকার বাধ্য হয়ে অনেকগুলো ইশরার সাথে কাপল পিক তুলল। ইশরার বাসার সবাই চলে গেল। আস্তে আস্তে আত্মীয় স্বজন সবাই চলে গেল। সবাই মোটামুটি ক্লান্ত, তাই খেয়ে যার যার রুমে চলে গেল। আর্দ্র রুমে গিয়ে দেখে ইশরা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। আর্দ্র আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইশরার দিকে। ইশরা আর্দ্রর এগিয়ে যাওয়া দেখে ভরকে গেল। তারপর ও পিছাতে লাগল। ইশরা, হা, আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? দেয়ালে পিঠ ঠেকে গেল। আর্দ্র, এটা গতকাল রাতে করার কথা ছিল, সেটা করতে। ইশরা, মানে? আর্দ্র, গতকাল তো আমাদের বাসর রাত ছিল। সেই বাসর রাতটা যদি আজ পূর্ণ করি। ইশরা, এগুলো কি বলছেন আপনি? আর্দ্র, কেন শুনতে পাওনি নাকি আবার বলবো? সময় নষ্ট করো না, একেবারে ইশরার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে কথাগুলো বলল। ইশরাপ্লিক সশস্বার। আর্দ্রহুস্বস নো মোর ওয়ার্ড, ঠোঁটের ওপর হাত রেখে। ইশরা চোখ বন্ধ করে ফেলল। আর্দ্র ওর হাত দিয়ে ইশরার মুখে স্লাইড করছে। ইশরা বারবার কেঁপে উঠছে। হঠাৎ ইশরা অনুভব করল ওর হাত কেউ জোরে শক্ত করে ধরে রেখেছে। এখনই হাড্ডি পাউডারের ন্যায় হয়ে যাবে। চোখ খুলে দেখে আর্দ্র খুব জোরে ওর হাত ধরে আছে। ওর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। আর্দ্র, কি ভেবেছিলি এটা বলবো? তোর সাথে আমি বাসর করব? খুব অনুভব করছিলি না আমার স্পর্শকে? নে এবার অনুভব কর। ইশরা ওর চোখের পানি ধরে রাখতে পারল না। আর্দ্রই একদম ন্যাকা কান্না আমার সামনে দেখাবি না। আরও জোরে হাত চেপে ধরল। ইশরা, হা। আর্দ্র, খুব লেগেছে তাই না? কোথায় লেগেছে দেখি তো দেখি।
বলেই আদ্র এত জোরে চাপ দিল যে ইশরা এবার ব্যথা সহ্য করতে না পেরে বলল, ইশরা স্যার প্লিজ আমার হাতটা ছেড়ে দিন, আমি আর পারছি না। আদ্র, কেন ছাড়ব? তুই তো অনেক উপভোগ করতে চাইছিলি আমার স্পর্শ, তো এইবার কর। বারণ করছিস কেন? ইশরা প্লিজ জজ স্যার। আদ্র ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল ইশরাকে। আদ্র, তোকে আমার রুমে যেন না দেখি। তোকে এই কথা বলেছি। তবে কেন আমার রুমে এলি বল? আদ্র পাশে থাকা ড্রেসিং টেবিলটাকে একটা লাথি মারে। ইশরা ভয় কেঁপে উঠে। আদ্র বিছানা থেকে একটা বালিশ ওর মুখে ছুঁড়ে মেরে বলল, আদ্র চোখের সামনে থেকে যা। তোকে দেখলে আমার বিরক্তি লাগে। ইশরাস, স্যার আমি এখানে ফ্লোরে ঘুমাই? ভয় ভয়। আদ্র, এখানে না, বেকনিতে গিয়ে ঘুমাবি। ইশরা, আমি অন্ধকার খুব ভয় পাই। প্লিজ স্যার। আদ্র, এখানে তোর জায়গা হবে না। তুই বেকনিতে গিয়ে ঘুমাবি, আমি লাইট বন্ধ করব না। এবার যা। বিরক্তি নিয়ে ইশরা আদ্রর কথা মতো বালিশ নিয়ে বেকনিতে চলে গেল। হিমেল হাওয়ায় প্রচণ্ড শীত করছিল। একটা কাঁথা বা কম্বল কিছু নেই। এই শীতে কিভাবে থাকবে কিছু বুঝতে পারছে না। কান্না শুরু করে দিল ইশরা। কিচ্ছু করার নেই, এটাই ওর নিয়তি। সকালে ঘুম ভাঙল নিজের শরীরের ওপর পানি পোড়ায়। এক ফোঁটা নয়, পুরো এক জগ পানি মেরে দিল আদ্র। আদ্রকে দেখে তড়িঘড়ি করে বসে পড়ল। আদ্রবনের বিয়ের জন্য ছুটি নিয়েছিলি। রিসেপশন পর্যন্ত ছুটি ছিল। ছুটি শেষ, আজ যেন অফিসে দেখি। ইশরাহ বাড়ির বউ অফিসে যাবে, এটা কি আপনার পরিবার মেনে নিবে? আদ্র মেনে নিবে কি না জানি না, কিন্তু আমি অফিসে দেখতে চাই, মানে চাই। ইশরাহ, আমি আপনার আব্বুর সাথে কথা বলবো। আগামীকাল থেকে অফিসে যাব। আদ্র, না, আজ 10টার সময় যেন অফিসে দেখতে পাই। আর কিছু শুনতে চাই না, যা বলেছি তাই হবে। আর আমার কথা না শুনলে কি হবে এটা ভাবতেও পারবি না। মাইন্ড ইট। ব্রেকফাস্ট করে অফিসে চলে যায় আদ্র। ইশরা গুটি গুটি পায়ে হেঁটে যায় আদ্রর আব্বু আম্মুর রুমে। সেখানে গিয়ে দেখে আনিশা, ফুপ্পি, আদ্রর আব্বু আম্মু আর আদ্রতা। তারা কি নিয়ে যেন কথা বলছে। মনে হলো কোনো কিছু নিতে তারা তর্ক করছে। ইশরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আনিশা বলল। আনিশা হেসে গেছে কান পেতে কথা শুনতে। তা তোমার লজ্জা করে না এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কথা শুনতে? দেখেছ ফুপ্পি কি মেয়ে নিয়ে এসেছে আদ্রর বউ করে, আদ্রর মাকে উদ্দেশ্য করে। আদ্রর ফুপ্পি এসবো কেমন কথা আনিশা? আদ্রর আম্মুসফুল কিছু কি বলেছে আনিশা? ওর শুনতে হলে দরজার দাঁড়িয়ে কেন এখানে এসেই তো শুনতে পারত। আদ্রর আব্বু, চুপ করো তোমরা। ইশরা, মা তুই কিছু বলতে এসেছিস? ইশরা মাথা নাড়িয়ে। আদ্রর আব্বু, কি বল? ইশরা, আব্বু আমি জবটা করতে চাই, যেটা আমি বিয়ের আগে করতাম। আনিশা, কেন? চৌধুরী পরিবারে কি টাকার অভাব পড়েছে নাকি? ফুপ্পি, তুমি তো আমায় কিছু বলনি। আব্বু জানলে তোমাদের সাহায্য করত। কিন্তু তোমরা দেখছি আজকাল ছেলের বউকে দিয়েও রোজগার করার চিন্তা করছ। ভালোই উন্নতি হয়েছে দেখছি চৌধুরী পরিবারের। আদ্রর ফুপ্পি, চৌধুরী পরিবারের এমন দুর্দিন আসেনি আর আসবেও না যে তোমার আব্বুর কাছ থেকে সাহায্য নিয়ে আমাদের চলতে হবে। আর তোমার আব্বুর কিংবা তোমার সাহায্য লাগলে বলো, আমাদের ছেলের বউয়ের রোজগার করা টাকাটা তোমাদের দিয়ে সাহায্য করব। আনিশা অপমান সহ্য করতে না পেরে চলে যেতে নিল। আদ্রর আব্বুস দ্বারাও আনিশা, প্রতিটা মেয়ের নিজের পরিচয় গড়ে তোলা উচিত। শুধু মেয়ে না, ছেলেদেরও, যাতে সে গর্ব করে বলতে তার পায়ের নিচের মাটিটা তার নিজের এবং সে তার উপার্জিত অর্থের ওপর দাঁড়িয়ে আছে। তোমার মতো আব্বুর টাকায় দাঁড়িয়ে নয়, নিজে পরিশ্রম ফলে উপার্জিত টাকায়। এই সমাজে কিছু মানুষ আছে তোমাদের মতো,
যারা মেয়েদের গৃহবন্দী করে রাখতে পারলে নিজেকে বড় মনে করে। প্রত্যেকের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। আমি চাই ইশরা জব করুক। আনিশা অপমান সহ্য করতে না পেরে চলে গেল। শুধু রুম থেকে না, বাসা থেকেই। আদ্রর আম্মু, কিন্তু আমি চাই না ইশরা জবটা করুক। আনিশা খুব একটা খারাপ কথা বলেনি। আমাদের বাড়ির বউ কেন জব করবে? আমাদের কোনো কিছুর তো অভাব নেই। আদ্রর আব্বুহ অভাব আছে, নিজের পরিচয় গড়ে তোলার অভাব আছে। তাছাড়া ইশরা বাসায় থেকে কি করবে শুনি? আদ্রতা তো কলেজে চলে যায়। আর তুমি তো তোমার সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকো। নতুন জায়গায় নতুন পরিবেশে ও একা একা কি করবে শুনি? তুই যা মা। ইশরা রেডি হতে চলে গেল। আদ্রর আব্বুস্বামী, তোমার কাছ থেকে এটা আশা করিনি রুবা। কি করে পারলে আনিশাকে সাপোর্ট করতে? আমি ইশরাকে নিয়ে আসার পর থেকে দেখছি তুমি ওর সাথে কেমন ব্যবহার করছো। আদ্রর আম্মু, কেমন ব্যবহার করলাম? আদ্রর আব্বুস্বামী কি বলতে চাই তুমি সেটা ভালো করেই জানো। ইশরা কিন্তু মিশরা থেকে কোনো দিক দিয়ে কম না। তাছাড়া ও কিন্তু নিজ ইচ্ছায় বিয়েটা করেনি। তোমার ছেলের তাকে আত্মীয়স্বজন আর তার ক্যারিয়ার নষ্ট হবার কিছু ফালতু লজিক দেখিয়ে বিয়েটা করেছে, শুধু ওর অপমানের প্রতিশোধ নিতে। আমি আশা করব তুমি আদ্র বা আনিশাকে না, ইশরাকে সাপোর্ট করবে। চলে গেল আদ্রর ফুপ্পি, আব্বু আর আদ্রতা। আদ্রর আম্মুর মিশরাকে বউ হিসেবে পছন্দ হয়েছিল। ইশরাকে যে পছন্দ করেনি এমন না, করেছিল কিন্তু বউ হিসেবে নয়। তাছাড়া মিশরা যে কাজটা করেছিল আদ্রর সাথে, সেটা আদ্রর আম্মু মেনে নিতে পারেনি। তাই তার চাপা রাগ, ক্ষোভ ইশরার ওপর। ইশরা রেডি হয়ে অফিসের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। তখনই ওর ফোনে মেসেজ আসে। মেসেজ ওপেন করে দেখে আদ্র দিয়েছে, অফিসের কাউকে তোমার আর আমার বিয়ের ব্যাপারে কিছু বলবে না। আমি চাই না কেউ জানুক তোমার আর আমার বিয়ে হয়েছে। যদি বিয়ের ব্যাপারে কেউ কিছু জানতে পারে তবে কিন্তু। মেসেজ দেখার পর ইশরা, তুই আর কি করবি? এমনিতেও জীবনটা নরক হয়ে গেছে। ব্যাটা ভিলেন, তোকে আমার জামাই বলতে আমার বয়েই গেছে। আমার ভালোবাসার মানুষ থাকলে তো আমি মাইক ভাড়া করে বলতাম, দেখে যাও আমার জামাইয়া। দূর, এটা বলতাম না। কিন্তু তার নাম কি হবে সেটাই তো জানি না। অফিসে নিজের কেবিনে বসে ভাবছে আদ্র। আদ্র, তোমাকে অফিসে এনে টর্চার করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। কিন্তু তুমি আব্বুকে তোমার সাথে ঘটে যাওয়া কথাগুলো বলে ভুল করেছ। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আদ্র চৌধুরীর বিবেক বুদ্ধি নিয়ে কথা উঠেছে, তার শাস্তি তোমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিব। গতকাল ইশরার কপাল ফাটানো নিয়ে আহনাফ চৌধুরী আদ্রকে অনেক কথা শুনিয়েছে। আদ্রর বিবেক বুদ্ধি নিয়ে কথা বলেছে। তখনই আদ্র বুঝে গেছে বাড়িতে ইশরাকে টর্চার করতে পারবে না। তাই অফিসে কৌশল করে নিয়ে এসেছে। ইশরা অফিসে আসার পর ওর সবচাইতে অফিসের কাছের বান্ধবী জেসিয়া ওকে জড়িয়ে ধরল। জেসিয়া, তুই অফিসে আসবি ভাবতেও পারিনি। ইশরা, ও কি সব জেনে গেল? মানে? জেসিয়া, হারে আদ্র স্যার, তোর জিজু। জিজুর অফিসে তুই আসবি এটা একটু অন্যরকম দেখায়, সে তুই বুঝবি না। আচ্ছা বাদ দে, কেমন কাটালি এই কয়দিন সেটা বল। কাউকে পটাতে পেরেছিস? হালকা ধাক্কা দিয়ে। ইশরা, ধাত, ওই রকম কিছুই হয়নি। জেসিয়া, তুই একটা ধ্রেস রে। আমি থাকলেই দেখতি কি করতাম। মিস করে ফেলেছি রে মিশরা আপুর বিয়েটা। আসলে ওই দিনই সাগরের সাথে কক্সবাজার যেতে হয়েছিল। কোনো ব্যাপার না, তোর বিয়েতে আনন্দ করব। ইশরা, পারবি না রে, আমার বিয়েটা হয়ে গেছে। তুই বিয়েতে না গিয়ে ভালোই করেছিস। জেসিয়া, হে ইশরা, তোর হাতে কি হয়েছে? ইশরাহ, কিছু না। হাত লুকিয়ে, আমি যাই রে স্যার, না হয় বকা দিবে। তড়িঘড়ি করে চলে গেল। জেসিয়া, মনে হলো ইশরা আমার কাছ থেকে কিছু লুকিয়ে গেল।
ওর হাতে আমি স্পষ্ট আঙ্গুলের ছাপ দেখতে পেলাম। কিন্তু ও লুকিয়ে গেল কেন? আদ্র স্যার বকবে তাও ইশরাকে আমি তো ভাবতেই পাচ্ছি না। অফিসের কেউ স্যারের নামে কিছু বললে প্রতিবাদ করত, আজ সে ইশরা কি না বলছে ওকে স্যার বকবে। হঠাৎ করেই আদ্রর ইমার্জেন্সি মিটিং গাজীপুরে ফিক্সড হয়ে যায়, সে কারণে ও অফিস থেকে চলে যায়। আজকে ওর টর্চার থেকে মুক্তি পেল ইশরা। ইশরা অফিস ছুটির পরে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। ওর ওই নরকখানায় যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে এখনই ছুটে পালিয়ে যেতে, কিন্তু সেটাও পারবে না। শ্বশুরবাড়ির ননদিনী আর শ্বশুর ভালো, শুধু ভালো না অনেক ভালো। আর শাশুড়ি তো ওর ওপর অসন্তুষ্ট, সেটা ও ভালো করেই বুঝতে পারে। আদ্রর ফুপ্পিও চলে গেছে তার শ্বশুরবাড়ি। সন্ধ্যায় বাসায় ফিরল ইশরা। সারাদিন অনেক কাজ করতে হয়েছে। অনেকদিন পর অফিসে যাওয়ায় কাজের চাপটা বেশি ছিল। ক্লান্ত শরীর, তবুও একবার বাসা ঘুরে জেনে নিল কারো কিছু প্রয়োজন আছে কিনা। যতই হোক শ্বশুরবাড়ি দেখভাল তো ওকেই করতে হবে। শ্বশুর মহাশয় রুমে বসে বসে বই পড়ছে। তাকে চা দিয়ে এসেছে, যদিও তিনি বলেছেন কাজের মেয়ে ময়না করে দিবে, তবুও ও করে দিল। আদ্রতা পড়ছিল, ওকে কফি করে দিল। আর শাশুড়ি মহাশয়া সিরিয়াল দেখছিল, তাকেও চা দিল। ক্লান্ত দেহ নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো ইশরা, তাও আবার আদ্রর বিছানায়। রাত 10টায় বাসায় ফিরল আদ্র। ইশরাকে ওর বিছানায় দেখে ওর মাথা গরম হয়ে গেল। ফ্রেশ না হয়ে বিছানা থেকে টেনে নামালো ইশরাকে। আদ্রতকে বলেছিলাম আমার রুমে তোর জন্য জায়গা নেই, তুই ওই বেকনিতে থাকবি, তবে কোনো সাহসে তুই আমার বিছানায় উঠেছিস? আমি। ইশরার হাত ছেড়ে দিয়ে বেডশিটটাকে টেনে ছিঁড়ে ফেলল। আদ্রতকে তো আমার ইচ্ছে করছে। ইশরা সহ্য করতে না পেরে। ইশরা ব্যাসস রেগে প্লাস চেঁচিয়ে। আদ্র পুরোই অবাক। ইশরাও ব্যাসস রেগে প্লাস চেঁচিয়ে। আদ্র পুরোই অবাক। আদ্র, আমি কোনো ইশরাকে দেখছি? ইশরা তো কখনো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারত না। আজ সেই ইশরা আমার সাথে চেঁচিয়ে কথা বলছে। তুমি কাজটা ঠিক করনি মিসেস আদ্র। তুমি জানো না এর পরিমাণ কত খারাপ হবে। ইউ হ্যাভ টু পে ফর দিস, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ইশরা কি অবাক হচ্ছেন স্যার? আমিও এই রকম অবাক হয়েছিলাম যখন আপনার ভালো মানুষের আড়ালে এই অমানুষ রূপটা দেখেছি। আমি আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া জানাই আপনার মতো অমানুষের সাথে আমার বোনের বিয়ে হয়নি। আদ্র, কি বললি তুই আমি অমানুষ? দেখ এবার এই অমানুষটা কি করে। আদ্র ইশরার দুহাত মুচড়ে পিছনে নিয়ে যায় এবং হাত দুটো মোচড়াতে থাকে। তারপর ইশরার হাত ছেড়ে দিয়ে ওকে ঘুরিয়ে সামনে এনে গাল দুটোকে চেপে ধরে বলল, আদ্র, বড্ড মুখে বুলি ফুটেছে তাই না? যদি এই মুখটাই না থাকে তখন কি করবি? আদ্র ইশরার মুখ এত জোরে চেপে ধরেছে যে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাই ইশরা ওর পা দিয়ে পাড়া দিল। সাথে সাথে আদ্র ওকে ছেড়ে দিল। ইশরাহ, মানুষ বলে ভুল করেছি, আপনি তো জানোয়ার থেকে অধম। একটা মেয়ের কিরকম আচরণ করতে হয় এটাও জানেন না। এখন তো আপনার শিখার ওপর আমার প্রশ্ন উঠছে। আদ্র তো ইশরার কথা শুনে রেগমেগে ফায়ার হয়ে গেল। ও এই অপমান কিছুতেই সহ্য করতে পারছে না। আদ্র, এই কি বললি তুই? তোর আমার শিখা নিয়ে প্রশ্ন উঠছে? বড্ড সাহস বেড়েছে। বলেই ইশরাকে থাপ্পড় দিতে নিল। তখনই ইশরা হাতটা ধরে ফেলে। ইশরা, ভুলেও আমার সাথে এই রকমটা করতে আসবেন না, তবে এই হাত ভেঙ্গে গুড়িয়ে দিব। হাত ঝাড়া দিয়ে ফেলল। আদ্রও রিয়েলি ভাব নিয়ে। ইশরা এরকম ভাব নিচ্ছে কেন? কোনো কিছু নিশ্চয়ই পরিকল্পনা করেছে। ইশরা, তোকে সাবধানে সব হ্যান্ডেল করতে হবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এড়িয়ে যাওয়ার জন্য। আদ্র, এড়িয়ে যাচ্ছ?
আজকের কথাগুলো মনে রেখো। তুমি না রাখলেও আমি রাখব, কারণ আদ্র চৌধুরী কারো কাছে ঋণী থাকে না। আর অপমানের বেলায় তো কোনো দিনও না। অপমানগুলো ফেরত নেয়ার জন্য প্রস্তুত থেকো। ফ্রেশ হতে চলে গেল। ইশরা দীর্ঘশ্বাস ফেলে ডিনারের জন্য সবাইকে ডাকতে গেল। খাবার টেবিলে আদ্রতা বলল, আদ্রতা ভাবি, তোমাকে ভাই কিছু দেয়নি? আদ্র কি দিব? আদ্রতা বারে প্রত্যেকের বর তো তার বউকে কিছু না কিছু গিফট করে, তা ভাবি তোমাকে ভাইয়া কি দিয়েছে? ইশরাহা আমাকে। আদ্রতা হ্যাঁ তোমাকে। কি দিয়েছে বলো না প্লিজ। সিক্রেট কিছু কি? ইশরা কিছু বলতে যাবে তখনই ওর ফোন আসে। ইশরাহাদ্রতা আমি পরে বলবো, আম্মু ফোন দিয়েছে, কথা বলে আসছি। আদ্রতা অনেকবার আদ্রকে জিজ্ঞাসা করল, কিন্তু আদ্র কিছু বলল না। বলবে কি করে, ও তো ইশরাকে কিছু দেয়নি। খচ্চর একটা। মুখ ভার করে খাবার খেয়ে আদ্রতা রুমে চলে গেল। আদ্রর আব্বু আম্মু ভালো করেই বুঝতে পেরেছে ওদের সম্পর্কটা স্বাভাবিক না, এবং আদ্র ইশরাকে কিছু দেয়নি। আদ্র নিজের রুমে চলে গেল। দেখল ইশরা বসে আছে। আদ্র দরজা বন্ধ করে দিল। ইশরা দরজা বন্ধ করার শব্দ শুনে তাকিয়ে দেখল আদ্র। তড়িঘড়ি করে খাট থেকে উঠে দাঁড়াল। আদ্রনো নো সিট ডাউন, দাঁড়ানোর দরকার নেই। ইশারা, আমি বেকনিতে চলে যাচ্ছি। আপনাকে কষ্ট করে বলতে হবে না যে যা বেকনিতে গিয়ে শুয়ে পড়। আদ্রবাহ দুদিনে সব শিখা হয়ে গেছে, দ্যাটস গ্রেট। ইশরা কিছু না বলে বালিশ নিয়ে চলে গেল। ক্লান্ত দেহ যতই আদ্রর সাথে তর্ক করুক না কেন, আদ্রকে প্রচণ্ড ভয় পায় ইশরা। ওই সময় যদি আর একটু কথা বাড়াত তবে ৩৬ এঙ্গেলে ওর মুখটা বাঁকা হয়ে যেত আদ্রর থাপ্পড়ে। ইশরা, জানি আপুর ব্যবহার আপনার ইগোকে হার্ট করেছে। তার মানে এই না আপনি আমার সাথে হৃদয়হীনের মতো আচরণ করবেন। একটা কি জানেন স্যার, আমার উপস্থিতি যতটা কথা বলে তার চেয়ে আমার নীরবতা দ্বিগুণ কথা বলে। আমার নীরবতা আমার দুর্বলতা না, এক প্রকাশিত সম্মান। ভাবনা চিন্তা বাদ দিয়ে ঘুমের দেশে পাড়ি জমাল ইশরা। আদ্রদি, তোমার আর তোমার বোনের করা অপমান ফিরিয়ে দিতে না পারি আমার নাম আদ্র চৌধুরী না। শুধু কালকের অপেক্ষা মিসেস আদ্র চৌধুরী, শয়তানি হাসি দিয়ে। সকালে আদ্র আজ সকালে কোনো ঝামেলা করেনি ইশরার সাথে, এমনকি কোনো টর্চারও করেনি। ইশরাকে আদ্রর ব্যবহার ভাবাচ্ছে। আদ্রর দিকে তাকিয়ে ইশরাহ গতকাল হয়তো তার শিখার ওপর আঙ্গুল তুলেছি বলে আজ কোনো টর্চার করেনি। ভিলেনটা আজ শান্ত হয়ে ভালোই হয়েছে। সুন্দর একটা দিন উপভোগ করতে পারব। মনে মনে আদ্রদি, ভেবে থাকো তোমার কিছু করব না, তাহলে ভুল ভাবছ মিসেস চৌধুরী। মনে মনে ইশরা ফ্রেশ হয়ে নিচে গেল। আদ্রর আম্মু টেবিল সাজাচ্ছিল। ইশরা গিয়ে তাকে সাহায্য করতে লাগল। তিনি ইশরার সাথে মাঝে টুকটাক কথা বলছিল। ইশরা হাসি হাসি মুখ করে শুনছিল। আদ্রর আব্বু আদ্র ব্রেকফাস্ট করার জন্য বসল। আদ্রর আম্মুস, দেখেছিস এখনো আদ্রতার ঘুম থেকে উঠেনি, যা তো মা ওকে ডেকে নিয়ে আয়। ইশরাকে বলল। ইশরা, আচ্ছা আম্মু। আদ্রতাকে ডাকতে চলে গেল। আদ্রর আব্বু, সাজ তোমাকে দেখে অনেক ভালো লাগলো রুবা। তুমি সব সময় ঠিক এইভাবে ইশরার পাশে থেকো। ইশরার তোমাকে প্রয়োজন। আদ্রর আম্মুসামারি ভুল বুঝলে। ঘরের লক্ষ্মীকে কেউ কি পায় ফেলে? ইশরা হচ্ছে আমার মেয়ে। আদ্রতা তাহলে আমি কে? আদ্র আম্মুস ফুটপাতে কুড়িয়ে পাওয়া মেয়ে। আদ্রতা, দেখছ আব্বু, আম্মু আমাকে কি বলল? আদ্রভুল কি বলেছে শুনি? আমরা পার্কে ঘুরে বাসায় ফিরছিলাম, তখনই তো ফুটপাতে একটা পিচ্চি মেয়ের কান্না শুনতে পাই। তারপর পিচ্চি মেয়েটাকে ওর আব্বু আম্মুর কথা জিজ্ঞাসা করি, কিন্তু মেয়েটা এত পিচ্চি ছিল যে প্রতি উত্তরে ভ্যা ভ্যা করে কাঁদছিল। তখনই আমার হৃদয়বান পরিবার ফুটপাতের মেয়েটাকে তুলে এনেছে।
মেয়েটা এ বাড়ির মেয়ের নামে পরিচিত। আদ্রতা ভাইয়া আয়া। ইশরা আব্বু আম্মু স্যার কি সত্যি বলছে? ভ্রু কুচকে আদ্রতা ভাবি। সবাই উচ্চস্বরে হেসে দিল। হাসি থামিয়ে আহনাফ চৌধুরী বলল, আদ্রর আব্বু নামা। আদ্র মজা করছে। বোকা বনে গেল ইশরা। আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে যাচ্ছিল ইশরা। আদ্রর আব্বু, সাদ্র তোর গাড়িতে ইশরাকে নিয়ে যাস, আমি একটু বাইরে যাব। আর আদ্রতাও তো কলেজে একটা গাড়িটা নিয়ে যাবে। ইশরা মা রেডি হয়ে নে, আদ্রর সাথে চলে যাস। আদ্রর আম্মু ইশরা অফিসে যেতে পারবে না। আদ্রর আব্বু কেন? আদ্রতা কারণ পাশের বাসার আন্টিরা ভাবিকে দেখতে আসবে। আদ্রর আব্বু রিসেপশনের দিন তো দেখে গেল। আদ্রতা রুবায়রা আন্টি দেখেনি, তাই দেখতে আসবে সাথে আরও কয়েকজন। আদ্রর আব্বুর সাবধানে কথা বলবি ইশরা, ওই রুবায়রা ভাবি এক নাম্বারে বজ্জাত মহিলা। আদ্রর আম্মুস তুমি কি করে জানলে রুবায়রা ভাবি বজ্জাত? আদ্রর আব্বু মামানে। আদ্রর আম্মুস সত্যি করে বলো বলছি। আদ্রর আব্বু বিশ্বাস করো আমি নিষ্পাপ, আমি কিছু করিনি। আদ্রর আম্মু কিছু বলতে যাবে তখনই আদ্রর বন্ধু নীল এসে উপস্থিত হল। আদ্র আরে নীল তুই এই সময় দাঁড়িয়ে আছিস কেন? বসো, আম্মু ওকে নাস্তা দাও। নীলনা না, হাতে সময় নেই। আদ্র কি হয়েছে বলতো? নীল পরশুদিন আভার জন্মদিন। আব্বু আম্মু ঠিক করেছে সেদিন আমাদের এনগেজমেন্ট হবে। তাই আভা হচ্ছে নীলের গার্লফ্রেন্ড। আদ্র তাই আমাদের দাওয়াত দিতে চলে এলি। শালা এই যুগেও বাসায় এসে দাওয়াত দিতে হয় নাকি? আদ্রতা নীল ভাইয়া জানো না, আপন মানুষদের দাওয়াত দিতে হয় না, তারা এমনিতেই উপস্থিত থাকে। নীলহুম আপন, তাই তো সকাল সকাল সবার আগে ছুটে চলে এলাম। সে তুই বুঝবি না, মুখে দাওয়াত পাওয়ার আর দেওয়ার কি আনন্দ। তাছাড়া মিষ্টি ভাবি কেউ একটু দেখে গেলাম। আদ্র এখনই চলে যাবি? নীলহুম বন্ধু, হাতে বেশি সময় নেই। আদ্র আচ্ছা চল একসাথে যাই। মিসেস আদ্র চৌধুরী, যেটা অফিসে করব ভেবেছিলাম সেটা আজ না হয় বাসায় করব। শুধু আমার অফিস থেকে ফেরার অপেক্ষা। রাত 11টার দিকে আদ্র বাসায় ফিরে নিজের রুমে চলে যায়। রুমে যাওয়ার আগে বলে গেছে ও ভীষণ ক্লান্ত, ওকে যেন কেউ না ডাকে, আর ও ডিনার করবে না। ইশরা আমাকে বাঁচান, আমি আর জীবনেও অপমান করব না। প্লিজ স্যার, এবারের জন্য ক্ষমা করে দিন। আদ্রনু রেসপন্স। ইশরা স্যার রর ঠাসস। আদ্র হাত বক্স নিয়ে নিজের ঘরে যাচ্ছে। আদ্রতা ভাইয়া কি আছে বক্সে? আদ্র কিচ্ছু না। আদ্রতা দেখতে পাচ্ছি। ওয়াই গট ইট, গিফট নিয়ে যাচ্ছিস ভাবির জন্য? গতকাল বললেই হতো তুই তোর বউকে গিফট দেসনি। ঢং না করলেই পারতিস, ভেঙ্গচি কেটে। আদ্রতে মন কিছু না। আদ্রতা আমি জানি গিফট নিয়ে যাচ্ছিস। এই যে তুই ব্লাশিং করছিস, আমারই কপাল খারাপ বুঝলি, একটাও বর বা বফ নাই যে গিফট দিবে। আদ্র বফ লাগবে? আদ্রতাও জি না, গিফট লাগবে। যে ব্যক্তি দেওয়ার সময় তোর মতো ব্লাশিং করবে। আদ্র কি যে বলিস ধাত। আদ্র নিজের রুমে চলে গেল। আদ্র রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। ইশরা তো অবাক হয়ে গেল। আজ সারাদিনেও কোনো টর্চার করল না। ইনফ্যাক্ট এখন ও আদ্রর রুমে সোফায় বসে অফিসের ফাইল দেখছে, তবুও কিছু বলল না। কি হয়েছে আদ্রর? ভাবনার ছেদ ঘটল আদ্রর ডাকে। আদ্র আমার একটা কাজ করে দাও। ইশরা, আজ ভিলেনটা এত ভালো ব্যবহার করছে আমি তো ভাবতেও পারছি না। এতদিন তো তুই তুই করে কথা বলতো। যাক, ভালোই লাগছে এটা ভেবে সে আমার সাথে আর খারাপ ব্যবহার করছে না। আদ্র কি হলো? ইশরা হ্যাঁ বলুন। আদ্রই আলমারি দেখতে পাচ্ছ? ইশরা হ্যাঁ। আদ্র ওখানে একটা ফাইল আছে।
দেখো আমি তো শুয়ে পড়েছি আর তুমি দাঁড়িয়ে আছো তাই বলছি। ইশরা হ্যাঁ বলুন কি করতে হবে। আদ্রই টোলটা ওপর দাঁড়িয়ে আমাকে ফাইলটা এনে আমাকে দিতে হবে। ইশরা আচ্ছা। টোলের ওপর দাঁড়ালো ইশরা। আদ্র নিয়ে আসা গিফট বক্স থেকে কতগুলো তেলাপোকা ছেড়ে দিল। ইশরা আপনি এটা কি করলেন? আমি এবার নামব কিভাবে? আমার অনেক ভয় করে তেলাপোকা। প্লিজ প্লিজ এগুলো সরান। আদ্রয়ের জন্যই তো করলাম এটা। ওই টোল থেকে নামলে তেলাপোকাগুলো তোমায় ছাড়বে না। তার চেয়ে ভালো আজ সারারাত তুমি টোলের ওপর দাঁড়িয়ে কাটিয়ে দাও। সকালে না হয় আমি। ইশরা আপনি কি বলছেন এটা কিভাবে সম্ভব? আদ্র সব সম্ভব। বলেছিলাম না আমার অপমানের প্রতিশোধ আমি নিব। তোমায় প্রস্তুত থাকতেও তো বলেছিলাম। বি রেডি মিসেস আদ্র চৌধুরী। ইশরা কান্না শুরু করে দিল। আদ্র কানে হেডফোন গুজে দিল। ইশরা চিল্লিয়ে চিল্লিয়ে বলল, ইশরা প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনো দিন আপনাকে অপমান করব না। আদ্র কিছুই শুনছে না। শালা ভিলেন তোরে আমার গল্পে মুচি বানামু। নিষ্পাপ মাছুম বাচ্চা মেয়েটার সাথে কি খারাপ ব্যবহারটা করছে। ইশরা কি করব সারারাত আমি এখানে কিভাবে থাকব? আল্লাহ এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও। স্যার আপনার কখনো ভালো হবে না, মিলিয়ে নিয়েন আমার কথা। আদ্র গান শুনছে আর ল্যাপটপে কাজ করছে। ইশরার আর্তনাদ ওর কানের ধারে কাছেও যাচ্ছে না। ইশরা আলমারির সাথে হেলান দিয়ে কাঁদছে আর বলছে, ইশরা স্যার প্লিজ আজকের মতো আমাকে ক্ষমা করে দিন। প্রয়োজন হলে অন্য যে কোনো শাস্তি দিন আমি সব মেনে নিব। গলা শুকিয়ে গেছে। আদ্র দেখো আমার দিক থেকে ক্লিয়ার চিল্লিয়ে কোনো ফায়দা নেই। তাই চুপ থাকাটাই ভালো হবে নইলে পরিণতি ভয়াবহ হবে। ইশরাহাজকের জন্য প্লিজ স্যার আপনি তো জানেন আমি। আদ্র ইশরাকে আর কিছু বলতে না দিয়ে আদ্রশ্রী সরিয়ে সরিয়ে আদ্র কান থেকে হেডফোন খুলে ফেলল। আদ্র খেয়াল করল ইশরা ধীরে ধীরে পড়ে যাচ্ছে। নিচে নেমে গেল আদ্র। দুর্ভাগ্যবশত ইশরাকে এগিয়ে ধরতে যেতেই ইশরা ফ্লোরে পড়ে বেহুশ হয়ে গেল। আদ্র ইশরাকে খাটে নিয়ে গেল। খাটের একপাশে শুইয়ে দিল। আরেক পাশে আদ্র শুয়ে পড়ল। সকালে জ্ঞান ফেরার পর ইশরাকে নিজেকে আদ্রর খাটে আবিষ্কার করল। আর যা দেখল অবাক হয়ে গেল। আদ্র ওকে বাহুডোরে আবদ্ধ করে ঘুমিয়ে আছে। ইশরা বিন্দুমাত্র নড়াচড়া করতে পারছে না। পারছে না বললে ভুল হবে, চাইছে না। যদি নড়াচড়া করে তবে আদ্রর ঘুম ভেঙে যাবে আর তখন ওকে সাহিত্য পাঠ করে শোনাবে। ইশরা আপনি এমন ভিলেনের মতো করেন কেন? আপনি যদি চান আপুর করা অপমানগুলো আমাকে করতে পারেন, কিন্তু এভাবে করবেন না প্লিজ। এতে আপনার ওপর আমার ঘৃণার পরিমাণ বাড়বে বই কমবে না। প্লিজ স্যার এই ব্যবহারগুলো আপনি করবেন না। এগুলো আপনাকে মানায় না। মনে মনে আদ্রর ঘুম ভেঙে যায়। ইশরাকে ওর বাহুডোরে দেখেই ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। ইশরা গতকাল প্রচুর ভয় পেয়েছিলাম কিন্তু আমার জ্বর এলো না কেন? আমি তো একটু ভয় পেলেই জ্বর আসে। তবে কেন জ্বর এলো না? তাছাড়া গতকাল তো আমি উইক ছিলাম। যতদূর আমার মনে পড়ে আমি ফ্লোরে পড়ে গিয়েছিলাম। তবে কেন কোমরে কোনো ব্যথা নেই? যেভাবে পড়েছিলাম আমার একটা নয়তো দুটো হাড্ডি ভেঙে যাওয়ার কথা। সব কিছু অদ্ভুত লাগছে। মনে মনে আদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালেটা ইশরার মুখের ওপর ছুঁড়ে মারে। তারপর বলল, আদ্র গতকাল কি হয়েছিল এটা না ভেবে আজ কি হবে সেটা ভাবো। পূর্বে প্রস্তুত থাকা তোমার জন্য মঙ্গল। ইশরাও পূর্বে প্রস্তুত থাকা তোমার জন্য মঙ্গল হোক। ইশরা ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখে আদ্রর আম্মু কিচেনে কাজ করছে। ইশরা আম্মু আসবো? আদ্রর আম্মু আয়। এটা নিজের তোর নিজের বাড়ি বুঝলি, তাই আর কোনো দিন যাতে এসব অনুমতি টনুমতি নিতে না দেখি। ইশরা আচ্ছা।
আদ্রর আম্মুসাদ্র কি উঠে গেছে? ইশরা হুম। আদ্রর আম্মুস যা তো মা, এই কফিটা ওকে গিয়ে দিয়ে আয়। প্রতিদিন সকালে কফি না খেলে নাকি ওর দিন ভালো যায় না। কফিটা ওর হাতে দিয়ে। ইশরাহ তার দিন ভালো মানেই আমার দিন খারাপ। বিড়বিড়ি করে, আম্মু চিনি দিয়েছেন? আদ্রর আম্মুস না। আদ্র মিষ্টি জাতীয় কিছু খায় না। তুমি কফিটা দিয়ে আসো, আমি তোমার আব্বুকে চা দিয়ে আসি। বলেই চলে গেল। ইশরাহেই জন্যই তো মিষ্টি চেহারায়, মিষ্টি মুখে, মিষ্টির অভাবে তেতো কথা। আমি বরং চিনি দিয়ে নিয়ে যাই, খেয়ে হতে পারে দু চারটা ভালো কথা বলবে। 3 চামচ চিনি দিয়ে নিয়ে গেল। আদ্র ল্যাপটপে কাজ করছিল। ইশরা ওকে গিয়ে কফি দিল। ও ইশরার মুখের দিকে এক নজর তাকিয়ে কফি মুখে দিল। আদ্র ইয়াক বলেই ইশরার শরীরে মুখের যতটুকু কফি ছিল তা ছুঁড়ে ফেলল। ইশরাহেটা কি করলেন? আদ্র বেশ করেছি, আমার মুখের কফি তোমার গায়ে দিয়ে। তুমি কি করেছ এটা? ইশরাহ কি করেছি? আদ্র তোমায় কে নিয়ে আসতে বলেছিল আমার জন্য কফি? আর এনেছ ঠিক আছে, সুগার কেন দিয়েছ? ইশরা দেখুন, আমি ভেবেছিলাম যদি মিষ্টি কফি খান তবে দু চারটা মিষ্টি কথা বলবেন। আদ্র রিয়েলি তুমি আমার মিষ্টি কথা শোনার জন্য এটা করেছ? কাছে এসো, তোমাকে মিষ্টির রসে ডোবানো মিষ্টি কথা শোনাব। ইশরাহ নো রেসপন্স। আদ্র কি হলো, আসবে না? আচ্ছা বেশ, আমি আসছি। আদ্র ইশরার দিকে এগিয়ে যেতে লাগল। ইশরা আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগল। ইশরার দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। এখন কোথাও যাওয়ার জায়গা নেই। আদ্র ওর অনেকটা কাছে চলে এসেছে। আদ্র এবার তুমি আর আমি আর তুমি অনেক কাছাকাছি আছি। এবার তাহলে মিষ্টি কথা শুনাই। কাছে গিয়ে স্লো ভয়েসে। ইশরার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আদ্রয় তো কাঁপছ কেন? এখনো মিষ্টি কথা বলা শুরু করলাম না, তাতেই এ অবস্থা। যদি শুরু করি তবে কি অবস্থা হবে তোমার ভেবে দেখেছ? স্লো ভয়েসে। ইশরা চোখ মুখ বুজে আদ্রকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। কারণ কফি ওর গায়ে মেখে কি এক বিশ্রী অবস্থা হয়ে গেছে। তাও আবার আদ্রর মুখের কফি ওয়াক্থু, বমি পাচ্ছে ইশরার। ডাইনিং টেবিলে সবাই মিলে কথা বলছে আর ব্রেকফাস্ট করছে। আদ্রর আম্মুসাগামীকাল তো নীলের এনগেজমেন্ট। আদ্র তাহুম ভাবি বলেছিল তার কিছু শপিং করা লাগবে। ইশরাহ আমি কখন ইশরাকে কিছু বলতে না দিয়ে আদ্রতা বলল। আদ্রতা হ্যাঁ তুমি তো বললে, মনে নেই তোমার ওই সময় ওখানে বলেছিলে। আদ্রতা করুণ চোখে ইশরার দিকে তাকাল, যাতে সত্যিটা না বলে। ইশরা বুঝতে বাকি নেই যে ওর নাম আর আদ্রতার কাম। আদ্রর আম্মু হুম তোমাদের শপিং করতেই হবে। আফটার অল নীলের এনগেজমেন্ট বলে কথা। আদ্রতা তা আমাদের কে নিয়ে যাবে শুনি? আদ্রর আব্বু। আদ্র থাকতে আবার কাকে নিয়ে যেতে চাও? আদ্র আব্বু। আমি না বলতে গিয়েও ইশরার দিকে তাকিয়ে বলল না, হ্যাঁ হ্যাঁ আমি আছি না। ডোন্ট ওয়ারি কিউটি বনু। আদ্রতা বাহ, আগে তো হাজার বললে যেতে রাজি হতি না, আর এখন একবার বলাতেই। দেখেছ ভাবি, তোমার জন্য সবই হ্যাঁ বোধক শব্দ। ভালোবাসা বুঝলা, ভালোবাসা। ইশরাহেই হ্যাঁ বোধক শব্দটা খুব ভয়ানক। তোমার ভাই আমাকে ভালোবাসে না, আর কখনো হয়তো ভালোবাসবে না আদ্রতা। সে তো মিশরা আপুকে ভালোবাসে, যার জন্য আপুর রিজেক্টের প্রতিশোধ আমার ওপর দিয়ে নিচ্ছে। আসলে ভালোবাসার মানুষটার রিজেক্ট করা সহ্য করতে পারছে না তোমার ভাই, মনে মনে। ইশরা দাঁড়িয়ে গেল। সবার নজর এখন ইশরার দিকে। আদ্রর আম্মু তুমি দাঁড়িয়ে গেলে কেন? ইশরাহ আমার খাওয়া শেষ। আদ্রর আম্মু কিন্তু তুমি তো কিছু খেলে না। ইশরা প্রতি উত্তরে মিষ্টি হেসে চলে গেল। আদ্রতা আর ইশরা শপিং করতে গেল।
আদ্রতা এটা নিচ্ছে ওটা দেখছে কিন্তু ইশরা কিছুই করছে না। ইশরা চুপচাপ দাঁড়িয়ে আছে, ওর মনটা ভালো নেই। আদ্রতা ইশরাকে নানা ধরনের শাড়ি দেখাচ্ছে কিন্তু ইশরার সেদিকে কোনো খেয়াল বা নজর নেই। আদ্রতা তাই বাধ্য হয়ে আদ্রকে ডেকে এনে ইশরার জন্য শাড়ি পছন্দ করতে বলল। আদ্র একটা শাড়ি নিয়ে ইশরাকে দিল। আদ্র বলল, আদ্র ট্রায়াল রুমে গিয়ে শাড়িটা পরে এসো। আদ্রর দিকে করুণ চোখে তাকালো। আদ্র এ চাওয়ার অর্থ বুঝতে পেরেছে, তবুও বলল, আদ্র আও। ইশরা মাথা নিচু করে চলে গেল। আদ্র, আমি জানি তুমি শাড়ি পরতে পারো না। এই শাড়ি হবে আজ তোমার অপমান। কারণ মিসেস আদ্র শয়তানি হাসি দিয়ে ইশরা শাড়িটা পেঁচিয়ে এলো। আদ্র আরেকটা শাড়ি দিয়ে বলল, আদ্র এটা পরে এসো, গায়ের শাড়িটা ভালো লাগছে না। ইশরা আদ্রর হাত থেকে শাড়ি নিয়ে ট্রায়াল রুমে চলে গেল। কিছুক্ষণ পরে আবার ফিরে এলো। এবারও আরেকটা শাড়ি দিয়ে সেই একই কথা বলল আদ্র। এই রকমভাবে প্রায় 1012 শাড়ি পরেছে, আবার চেঞ্জ করে ফেলেছে। এইসব কিছু এখন খুব বিরক্ত লাগছে ইশরার কাছে। ইশরাকে একটা কালো শাড়ি দিয়ে বলতে যাবে তখনই ইশরা বলতে হবে না, পরে আসছি। আদ্র গুড। ইশরা এবার কালো শাড়িটা পেঁচিয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসছিল। এমন সময় শাড়িটার পেঁচের ওপর পা পড়ে ইশরা ঠাসঠাস করে পড়ে গেল। শপিং মলের প্রায় শতাধিক মানুষ ছিল। সবাই ইশরার পড়ে যাওয়া নিয়ে বিনোদন লুটতে লাগল। আর আদ্র তার কথা কি বলবো? আদ্র, এটাই তো চেয়েছিলাম। না হলে আমি তোমাকে অকারণে শাড়ি পছন্দ করে দিব ভাবলে কি করে? মিসেস আদ্র মনে মনে ইশরাকে নানা ধরনের কথা শোনাতে লাগল। আজকালকার মেয়েরা শাড়ি পরতে পারে না, তবুও ভাব দেখিয়ে শাড়ি পরেছি দেখিয়ে বেড়ায়। হো, তোমার আম্মুও কি এভাবে শাড়ি পরে নাকি গো? আপু একটা সেলফি তুলি না? মানে স্ট্যাটাসের সাথে পিকটা দিলে মানাবে ভালো। আজ গরিব বইলা আপু পেঁচিয়ে শাড়ি পরে বড়লোক হইলে তো বি পরত। এসব কথা শুনে মজা নিচ্ছিল আদ্র। এক একজনের অপমানজনক কথা শুনে ইশরার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়তে লাগল। অপমান সহ্য করতে না পেরে ইশরা শাড়িটা খুলে দৌড়ে শপিং মল থেকে বেরিয়ে গেল। বি কন্টিনিউ।